সাব রেজিস্ট্রারে সাসপেনশন হলো কিন্তু সেক্রেটারি কিছু হয় না। অথচ যেহেতু ডক্টর সাদ ভালো যে রুলস অফ বিজনেস সেখানে একজন সেক্রেটারি কি বলা হয়, তাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার। অর্থাৎ একটা মন্ত্রণালয়ের ফেভারে যত রিসোর্সেস প্লেস করা হয় সেই মন্ত্রণালয়ের আন্ডারে সরকারের সম্পদ তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সচিব, তার সুষ্ঠু ব্যবহার অপচয় না হয়, চুরি না হয়, এটা কিন্তু সচিবের দায়িত্ব, প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার। এবং তাকে পার্লামেন্টে যে হাজিরা দিতে হয়। এবং আমরা কি দেখি এখানে সরিষায় ভূত যারা, তারা বিশেষ করে ক্রেস্টের বিষয়টি যদি দেখি, যাদের দায়িত্ব সচিব, উনি এখন সম্ভবত এলপিআর এ আছে, এখন যিনি সচিব অভিযুক্ত, একই সাথে অভিযুক্ত বলছি, মামলা হয়নি এখনো, এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তিনি, তাকেও দায়ী করা হয়েছে। তো এখানে কি একটা রাজি আর আমলাতন্ত্রের একটা মেলবন্ধন, আপনি কি বলবেন? দেখুন, মৌলিক এবং হাফিজ সাহেব দুজনই অতিক্রম করেছেন। তাদের আমি একটু আইনগত বিষয়টাকে নিয়ে আসি। আমাদের দেশের সুপ্রিম ল অফ দি ল্যান্ড যেটা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে আইনের ট্রিটমেন্ট ইকুয়াল হবে। তিনি সচিব হন, পিয়ন হন, সকলের জন্য আইন একই হবে। আমরা অনেক সময় মিলিয়ে, কিন্তু আইন না, বিধিটা হচ্ছে কর্ম পদ্ধতি করা। অনেক সময় বিধি কিন্তু যার বিধি তিনি, যেমন আমাদের ওয়ার্কার্স ট্রাইব্যুনালকে আইন করে দেওয়া হলো, আর বিধির ব্যাপার তাদের বলা হলো আপনারা আপনাদের মতো করে বিধি প্রণয়ন করে দেন যে আপনারা কিভাবে এটাকে পরিচালনা করেন। বিধি কখনোই আইনের উপরে না, বিধি নিজস্ব কার্য পরিচালনা একটি পদ্ধতি। তো মূল আইন যেটা, সেই আইনটি আবার সংবিধানের সঙ্গে হতে পারবে না। সংবিধানে বললো সকলের ব্যাপারে ব্যবস্থা হবে একই রকম, সেটা পিয়ন থেকে যেই হোক। আমি একটু উদাহরণ দিয়ে বলছি, একজন অ্যাসিস্ট্যান্ট জাজ 3 বছর সাসপেন্ড হয়ে আছেন, তার বিরুদ্ধে রিপোর্ট প্রমাণিত হয়েছে যে অভিযোগটি যথার্থ নয়, আসছে না। আপনি পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে দেখুন, আর পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাদের ইউনিয়ন পরিষদ 2009 সেখানে বলা হয় তাহলে তিনি সাসপেন্ড হবেন, তাহলে অভিযোগপত্র হলেই সাসপেন্ড হবেন, প্রমাণিত হওয়ার নয়। তাহলে জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার চার্জশিট হলেই তিনি সাসপেন্ড হয়ে যাবেন, যিনি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলেন। আর যিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই বিধিটি যিনি করেছেন উনিও তো একজন আমলা। আমি সেই জায়গায় আসছি যে আইন আর কি, আমি বলছি আইনটার যারা রাজনীতি করেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা বলছি। তারা রাজনৈতিক চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত থাকেন, জনগণের সঙ্গে ব্যস্ত থাকেন, পলিসি মেকিং এ ব্যস্ত থাকেন, জনসভায় থাকেন, সম্বর্ধনায় থাকেন, নানা রকম ব্যস্ততায়। কাজে এক্সপেরিয়েন্স রুটটা কিন্তু আমাদের সিভিল ব্যুরোক্রেসি, যেটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে এই জায়গায় আসা, এই সমস্ত বিধিবিধানের ড্রাফট করা, এটাকে খসড়া করা, এটাকে পরিমার্জিত করা, পরিশোধিত করা, সবকিছু কিন্তু আমলারা করেন। আমলারা করার পরে একটা নামকাওয়াস্তা ডিসিশন হয় যে এটা যথার্থ আছে কিনা। পার্লামেন্টে যে কমিটিতে যাচাই বাছাই দেওয়া হয়, তারাও কিন্তু সবসময় এর গভীরে যান না, তারা ডিপেন্ড করেন হয়তো ডক্টর সাদাতের মতো লোক আছেন, সাদাত সাহেব সব ঠিক আছে, উনি হয়তো বললেন যে না এটা ঠিকই আছে, এটার পক্ষে হয়তো কিছু বলেন। সিম্পলিফাই করার পরে আমি বলছি যে অনেক পার্লামেন্ট মেম্বার আইনের গভীরে গিয়ে এত খতিয়ে এই বিষয়টা দেখানো তাদের হয় না। সেই জন্য বলছি যে আইন প্রণয়ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন কিন্তু সচিবালয় বা সচিব এই কেন্দ্রিক যারা থাকেন তারা। এখন তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা একরকম, অন্যদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা যদি আর এক রকম হয়, তাহলে তো আমার মূল ল, দেশের যেটা সর্বোচ্চ ল, এর ব্যত্যয়টা হয়। এবং এক্সপেরিয়েন্সড লোক খুব কম থাকেন। নতুন যারা যান তিনি কিন্তু ডিপেন্ড করবেন হয় আমার কাছে, না হয় ডক্টর সাদাতের কাছে। এরকম ভাবে সেই নির্ভরতার মাঝখান থেকে যে ব্যবস্থাটি হয়, ব্যত্যয় ঘটলে রাজনৈতিক ভাবে কিন্তু প্রথমে তিনিই হন, এবং তিনিই কিন্তু বা প্রেস আপনি জাজমেন্ট সর্বনাশের মুখোমুখি হন। এই পদ্ধতি প্রক্রিয়ার চূড়ান্ত জায়গায় নিয়ে গেলেন। তিনি যেন সব দোষটি যেন জনপ্রতিনিধির উপর। আমরা মামলা সেই জায়গায় মামলায় দেখছি যে সাবেক প্রতিকে অভিযুক্ত করা হচ্ছে, এবং উনি বলেছেন যে সচিব যেভাবে উপস্থাপন করছিল, তো এখন এই কথাটা উনি দোষটা চাপ, আমি এটা দেখেছি যে বলা হচ্ছে যে উনি আমাকে যেভাবে বোঝানো হয়েছে সেইভাবে আমি সাক্ষ্য। ওনার এইভাবে বোঝাটাও যৌক্তিক ছিল না। উনি মন্ত্রণালয়ের প্রধান হিসাবে ওনার বোঝাটাও যৌক্তিক ছিল না, কিন্তু নির্ভরতার জায়গা থেকে যৌক্তিকতাকে উনি এস্টাবলিশ করতে চেয়েছেন যে আমরা তো ইউজুয়ালি তাদের উপর ডিপেন্ড, নোট নিয়ে আসেন, তারাই বিষয়টাকে বলেন। সব পদ্ধতি প্রক্রিয়া তো নতুন যারা সমন্বিত একটা ডেভেলপমেন্ট যদি না হয়, কি ডিসক্রিমিনেটরি জায়গাটা আসে অবস্থায় একে অপরের উপর বিষয়। কিন্তু আমার কথা মন্ত্রী সাহেব
সিগনেচার করা মানেই যে আপনি এগ্রি করেছেন, সে দায়িত্ব তাকে নিতে হবে। না, এবং যেটা বললেন অনেক বুঝি না, সময় না, সচিবদের উপরে বিশ্বাস করতে হয়। এটা ঠিক না। আমি একটু মানে বাস্তব ইয়েটা বলি। দায়িত্ব তো দায়িত্বটা প্রথমে কথা হলো মোরাল দায়িত্ব কোনো মেনস্ট্রিয়া বা যদি তার অসৎ ইচ্ছা না থাকে, দেখা যায় যে সাইন করেছেন, এইটাও আপনাকে স্বীকার করতে হবে। অসৎ উদ্দেশ্য তো ছিল, উনি ওনার যদি দেখা যায় যে না কোনো ইয়েটা দেয়, কিন্তু আলটিমেটলি ইভেন ক্যাবিনেট ডিভিশন বিশ্বাস তো করতেই হবে আপনাকে। সচিবতার নিচের দিকে সরকারি ইয়েতে মোটামুটি নিচের দিকে আসে, কিছুটা বিশ্বাস করতে হবে, টোটাল অবিশ্বাস করে চলবে না। কিন্তু যদি মেনস্ট্রিয়া থাকে, যদি দেখা যায় যে হয়েছিল একটা কুচক্র হোস্টারের ইনভলভমেন্ট আছে, ইনস্ট্রাকশন দিয়েছেন যে প্রতিফলন করে না, তাহলে আর যদি দেখা যায় যে না একটা হয় যে খেয়াল করেন আমাদের, আমি আপনাকে একটা ক্ষেত্রে বলবো, আমি তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, ভিতরে যেতে চায় না, মিটিং থেকে খেয়ে তারপরে ফাইল যখন দেওয়া হয় চলে যায় গভীরে আমাদের হিসাবে। কারণ যদি গভীরে যান, যেখানে প্রসিকিউটর রাজাকার মুক্তিযুদ্ধে ভর্তি, এই যে রিসেন্টলি যে মানে আত্মীয় সহযোগী সিওর হইতে পারে, তার পোস্টিং হওয়া উচিত ছিল রাজশাহী, তো করে না, ওই ফাইল আনে সাইন করে সত্যিকার ভাবে একটা না হলে এই কাজ করলে একটু ভালো করে যদি তদন্ত করেন আপনি, নারী নক্ষত্র যে দরকার হলে আমি 5 দিন ধরে বের করে এই সিন্ডিকেটটা করতেই হবে এবং করে এদেরকে পানিশমেন্ট। এটাই আইনের চোখে কোর্ট প্রেজেন্স যেটাকে বলেন, আপনার কোর্টে যখন কিন্তু সমান নয় আইন, কিন্তু আইনের হাত সবার জন্য সমান নয়। আমি গেলে হয়তো কোর্টে, আবার যখন টপ লোকজন যাবে, যখন একদম পানিশমেন্ট হয়ে গেলে রাখবে, কাউকে খারাপ ডিভিশন রাখবে, এগুলি আছে, সব সমান নয়। আমি একটা যারা নতুন পোস্টিং পায়, তো তারা আমাদের বিপ্লবী, কারো কথা মানবো না, আইনের থেকে একই রকম দিতে হবে। তো এর সাথে আমরা কয়েকজন ম্যাজিস্ট্রেটকে বললাম অনুযায়ী চলবে। খালেদা হাসিনা যখন মিটিং করে 1 লক্ষ লোক আছে, আপনার 1 লক্ষ 2 লক্ষ থাকে, তখন কেন বিপ্লব কোথায় থাকে? তোমার এই যে এত সৎ ইয়ে, আর সবগুলোর ক্ষেত্রে আপনাকে থাকবে সেগুলি সরকারের ইচ্ছায়। আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, একবারে ভালো করে চিফ অ্যাডভাইজারের ইয়েতে যে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখানে মনে করতে এখানে সেই না দেখা বা থাকে। আপনি এই বিষয়ে কি বলবেন? অভিজ্ঞতা হয় নাই আর কি। আপনি করেন না? খুব ট্রেন আমলা না হলে সব লেভেলে হয়ে যায়। যাই হোক, আমার এই ধরনের এক্সপিরিয়েন্স হয় নাই। মন্ত্রীর অধীনেও চাকরি করেছি, মিসগাইড করার চেষ্টা করি। আর আমার তবে এই জন্যই এখন ধরে নিছে যার কোন পার্টির প্রেসিডেন্ট, তো সেই জন্য মুক্তিযুদ্ধ ওই লোককে ওনাকে রাখা, তারপরে দেখা যাক ওনার মেন ছেলে পরে দেখা যাবে, বা আরো চোখ বুঝে সই করেছেন নাকি প্রমাণিত হবে। কিন্তু সে জন্য তো সেখানে কিছুটা তবে সরাইবে হাবিবুদ্দিন সাহেব, এগুলি সরিয়ে ফেলবে, একটু টাইম নেয়, কারণ এটাও ঠিক গেলে অনেক জটিলতার মধ্যে কাজ বলছেন টাইম নিচ্ছে, কিন্তু একজন সচিব দুদকে গিয়ে আসলেন, আগামী 20 মে আবার তাকে মামলা হয়েছে, তিনি সচিব পদে বহাল আছেন, তো এসেই যায় যে বা সরকারের উপরে খুবই প্রভাবশালী, ওনাকে কাজ করা যাচ্ছে না। নিশ্চয়ই খুঁটির একটু আমার ব্যক্তিগত ব্যুরোক্রেসিকে আমরা কারণই যেন তেন উপায়ে প্রমোশন পাওয়া, এর ডেভেলপ করতে পারেনি, কিন্তু সেদিক দিয়ে তো ব্যুরোক্রেসি। এই জন্য উনি যে অভিজ্ঞতা দিয়ে তার বিচক্ষণতা দিয়ে তিনি মনে করেন যে আছে কিনা মামলায় পেয়েছে, তার রাজনৈতিক নেতৃত্বে আমরা ওই যে ব্যুরোক্রেসিকে ডেভেলপ করতে না পারার কারণে দেখুন একটা সময় হঠাৎ করে সচিবালয়ের সমস্ত কর্মকর্তাদের একসঙ্গে দীর্ঘদিন মামলা করে জাজমেন্ট, যে যাদের ডেপুটি কিন্তু অধিক উচ্চাভিলাষী হয়ে অনেক অনৈতিকতা, তার জ্ঞাতসারে হোক। আমরা একজন দর্শক আছেন, দর্শক আইন সাংঘর্ষিক না, আইন বলা হলো সাজা প্রদান করা হবে, তবে জেলখানার গেটে কিভাবে সাজা পালা, কাজে এটার সঙ্গে এটা সাংঘর্ষিক পারবে না। আইনটাকে বাস্তবায়ন কার্যক্রমটা সেটাই বিধিমালা। বিধিমালা আইনের ঊর্ধ্বে উঠবে না, মালা বাতিল হয়ে যাবে। আইন ঊর্ধ্বে উঠবে না, সাংঘর্ষিক হলে। আর বিধিমালা করা কোনো একটা পার্টিকুলার আইন অনেকটা সহজ উইকনেস আছে, অনেক
এমনভাবে ড্রাফটিং করা হয় যে বিধির কারণে আইন প্রয়োগ করা নয়। ওইগুলি যাদের বুদ্ধি আছে, যারা নিজের কাজটা অথবা করার জন্য অথবা কম মানে মেধাশূন্যতার কারণে কি করেছে আইনকে ডিঙিয়ে, কারণ না যে আইনটা কি দেখি দুইটা মিলে দেখি। উদাহরণ বলি, আমি সরি আপনি 2টি মামলা আমি অন 11-এর সময় ফুল টাইম ছিলাম। যে মিক কেনার ব্যাপারে এবারে 0 থেকে শুরু করে প্রাপ্ত মন্ত্রী সেই জন্য তো প্রক্রিয়া শেষ হয়ে যায়, হোল দায় দায়িত্ব তার উপরই বর্তায়। আসলে এই যে ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা টেন্ডার সময় তো শুধু বর্তমান প্রধান ক্ষেত্রে উনি হয়ে গেলেন আসামি, স্টাডি করলেন, নোট করলেন, কন্ট্রাক্ট করলেন, তারা কোনো জায়গায় এখানে আমলাতন্ত্র মানে ক্ষেত্রে দেখা যাচ্ছে অভিযুক্ত হচ্ছে রাজনীতিবিদ। এটা আপনারা হয়তো সবসময় বলতে পারে না। 111-এর সময় সেক্রেটারি জেলে গেছে এবং খুব অন্যায়ভাবে জেলে গেছে, যে আইন উপস্থিত ছিল। আমি অনেকে জানি, একজন পোস্টিং তার আগের দিন পোস্টিং পেয়েছে, পরের দিন সে ভালো করে কেসও জানে না, কিছু জানে না, তার আমার নিজেরও অসুবিধা করে নাই। তো মানে গ্যাটকো মামলায় আপনাকেও আমাকে ধরে দেয়, কিন্তু সামহাউ রহমান সাহেবকে যে কেসটাতে ধরেছেন, ওনার একমাত্র হলো উনি মিটিং কল করবে আর মিটিং এ উপস্থিত ছিল, ছেড়ে দিয়েছে, কিন্তু তাকে কোর্ট কাছারিতে যেতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, এবং এর ফলে উনি আর কোনো মিটিং এ অ্যাটেন্ড করতেন না, এডিশনাল সেক্রেটারিকে দিতেন। এবং আমি যাওয়ার আগে ইনফ্যাক্ট কাজী শামসুল আলম সাহেব আর মিটিং এ অ্যাটেন্ড করতেন না। এগুলি হয় কি, এগুলিও আবার ওভার মিটিং, এই যে আমি এই জন্য বলছি, আমি ওইটুকু এখনো দিতে চাই, মন্ত্রীর যদি কোনো মন্ত্রী সচিব তাদের জন্য কোনো মেনস্ট্রিয়া বা ইভিল ইন্টেনশন যদি না থাকে, তাহলে তাদেরকে বেশি জড়ানো উচিত না। কিছু বিশ্বাস তো আপনাকে করতেই হবে। আপনি যে কোনো জায়গাতে যান, কিছু বিশ্বাস না করে তো আপনি কাজ করতে পারবেন না। আপনি যে কি বলছিলেন, যেটা অভিযোগ ছিলেন, উনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, উনি মিটিং এর মিনিস্টার ড্রাফট করেছিলেন, মানে যেহেতু তার দায়িত্ব রেসপন্সিবিলিটি, আপনি নিজে করেন না, তার মিটিং কল করেছেন, এটি অভিযোগ। এই অভিযোগ অনেক নাগানি জোয়ানি খেতে হয়েছে। আমি নিজে উনি আমার খুবই আমার ওনার ফেভারিট অফিসার ছিলাম, সেই জন্য আমি কেসটা জানি, আমি দেখেছি, কাগজপত্র দেখেছি। তো এরকম হাস্যকর মামলা হয় এবং অনেক এটা তো এটা, এবং যে গভর্নমেন্টের মামলা করছে সেই গভর্নমেন্ট থেকে ওনার ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে যখন রিটায়ার করেন, যে সার্টিফিকেট ওনাকে দিয়েছে, আমি নিজে দেখছি যে এরকম সৎ দক্ষ অফিসার ইত্যাদি বাংলাদেশে বিরল, এরকম চলে গেছে প্রাইম মিনিস্টার সই করা সার্টিফিকেট। আমরা কি এটা কি মানে আমলাতন্ত্রের যে কথাটা এখন বলছি, যে রাজনীতিবিদ বা রাজনীতি মানে মন্ত্রীর কে এক বোঝানো বা মন্ত্রীর অনেকটা মানে ভুল বোঝানো, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজনীতিবিদদের সাথে এক হয়ে কাজ করা, সেই ক্ষেত্রে যে আমলারা অনেক আমলাকেই দেখা যায় যে অবসর জীবনে এসে রাজনীতিতে ঢোকা বা রাজনীতিতে একটা চান্স নেওয়ার বা রাজনীতি খুব দ্রুত এমপি পোস্টে ইলেকশন করার, সেই জন্যই এই জিনিসটা বেশি হচ্ছে এখন আমলাতন্ত্রে, যে রাজনৈতিক সরকার যেই আসুক না কেন, যেই আসুক তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা এবং খুব দ্রুত বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া। আমার আপনি যদি ইম্পেরিক্যাল বলেন তা নয়, কারণ ইম্পেরিক্যাল আপনার বিএনপি যখন ক্ষমতা আসলো, তখন স্টেট মিনিস্টার হলো আনসার আলী সিদ্দিকী। উনি তো বিএনপি টিএনপি তখন কিছুই চিনতেন না, এরশাদের সময় করছে, দালালি করলে এরশাদের করছে। তো এরশাদের না করে উনি তো টিকিট পেলেন বিএনপির থেকে। এখন যদি আপনি বলেন ভিতরে ভিতরে বিএনপির সাথে লাইন করেছে, সেটা ভিন্ন। সাদেক সাহেবকে ধরেন, সাদেক সাহেব এগুলির আশেপাশে, উনি গভর্নমেন্টেই ছিলেন না, উনি তো দীর্ঘদিন কোন গভর্নমেন্ট। আমরা দেখি যে 91 সালের পর থেকে আমরা যে গণতন্ত্রের কথা বলি, বাংলাদেশের গণতন্ত্র সূচনা হয়েছে, নতুন গণতন্ত্র 91 সালের পর থেকে আমলাদের মধ্যে এটা খুব বেশি করে এসেছে। হ্যাঁ, কিন্তু আমলাদের মধ্যে যদি ধরেন, আপনি নাম ধরে যদি আগান, প্রথমে 91 সনের খুরশিদ আনোয়ার সাহেব মন্ত্রী হলেন, তো তিনি তো বিএনপি করতেন না, তিনি তো এরশাদের আমলে চাকরি করছেন, ক্যাবিনেট সেক্রেটারি এরশাদে। তিনি যদি জাতীয় পার্টির থেকে নমিনেশন পাইতেন, তাহলে আপনি হয়তো বলতে পারতেন যে উনি জাতীয় পার্টি আগে থেকে তেলাতেলি করছে। বা 91 সালে জাতীয় পার্টির থেকে আসার সুযোগ নাই, জাতীয় পার্টি না, তাহলে ওই কথা যে উনি ওইখানে সুবিধা বা ওইখানে ওনাদেরকে খুশি করে কাজ করে নমিনেশন, উনি অন্য পার্টির থেকে পাইছেন যে বিরোধী দলে ছিল। আসেন সাদেক সাহেবের কথা বললাম, তো সাদেক সাহেব গভর্নমেন্টে চাকরি করেন না, উনি বিদেশে ছিলেন, বিদেশ থেকে এসে উনি নমিনেশন নিয়েছেন, নমিনেশন নিয়ে উনি হয়েছেন। কিবরিয়া সাহেব তো আওয়ামী লীগের আন্ডারে চাকরি করেন নাই,
উনি নমিনেশন নিলেন আওয়ামী লীগ থেকে। এখন যদি আপনি বলেন যে এই গভর্নমেন্টের থেকে অন্য গভর্নমেন্টের তলে তলে কাজ করছে, তাহলে তো আবার ভিন্ন জিনিস আসছেন। যে আমার দেখা অনুযায়ী মুশফিক সাহেব যারা যারা মানে নমিনেশন পাইছে, মুশফিক সাহেব তো উনি নমিনেশন পাইলেন বিএনপির থেকে, উনি রিটায়ারমেন্ট এগুলিতে চলে গেলেন বোধহয় আওয়ামী লীগের সময়। তো এটা তো আপনার বলা যায় না যে উনি গভর্নমেন্টকে তেল দিয়ে চাকরি পাইছে, উনি বিরোধী দলে যারা ছিল সেখান থেকে নমিনেশন পাইছেন। সুতরাং এই কথাটা বোধহয় ঠিক হবে না যে সরাসরি একদম গিয়েই উনি ইয়েতে ঢুকে গেছে। সেরকম একজন দুজন হতে পারে, আমার চোখে খুব বেশি পড়ছে না যারা মন্ত্রী হয়েছেন। মোস্তফা সাহেবকে ধরেন, মোস্তফা সাহেব উনি তো জাতীয় পার্টি করছেন, উনি তো নমিনেশন এবার পাইলেন, গতবার ইয়েতে ছিলেন সেটা আওয়ামী লীগ থেকে। মানুষের আপনি দেখি আমলারা অপোজিশন থেকে আস্তে আস্তে কেমনে ভিতরে ঢুকে যায়। কিন্তু আমরা আবার দেখি যে মানে বিভিন্ন ঘটনায়, যেটা আমরা যে 10টা কষ্ট মামলায় যদি দেখি যে এখানে রাজনীতিবিদ এবং আমলাদের খুব একেবারে খুব ঘনিষ্ঠ একটা ইয়ে ছিল। পলিটিক্সের নমিনেশন পায় নাই কেউ। জি, কিন্তু এটা বড় একটা ঘটনা যেখানে রাজনীতি এবং আমলাতন্ত্র কিন্তু একটা জিনিস। জি না, 10টা কষ্ট মামলার কথাই এখানে রাজনীতি এবং আমলাতন্ত্র খুব মানে খুব গভীরভাবে একসাথে হয়ে ওই জায়গাটাকে আমি বলি যে এই মামলার বিষয়টাকে আমি খুব কাছের থেকে পর্যবেক্ষণ করেছি। ফরমাল নমিনেশন পাওয়া, কোন দলের এমপি হওয়া চেয়েও কিন্তু অনেকে অনেক জায়গা হন। কেউ কিন্তু আমি কিন্তু দক্ষ, অভিজ্ঞ, এক্সপেরিয়েন্সড, অবসরপ্রাপ্ত আমলারা না জাতিকে কন্ট্রিবিউট করবেন না এ কথা আমি কখনো ভাবি না। জাতিকে তারা সার্ভ করার জন্য আরো সুযোগ থাকে, হয়তো বয়সের কারণে তারা চাকরিতে থাকতে পারছেন না, কিন্তু রাজনৈতিক চিন্তা চেতনা অনেকে লালন করেন। কেউ কেউ আবার ওই চাকরির বাইরে গিয়ে দায়িত্বশীল জায়গায় যেতে চান। আমাদের অনেক আমলা ব্যক্তিরা আছেন যারা বিভিন্ন সেক্টর কর্পোরেশনের বিভিন্ন জায়গায় রাজনৈতিক কালারের কারণে বা রাজনৈতিক যোগাযোগের কারণে এনাম হিসাবে সেখানে তারা প্রতিষ্ঠা পেয়েছেন। আবার দেখুন, উচ্চাভিলাষী হওয়ার কারণেই 10টা কষ্ট মামলায় এনএসআই এর প্রধান, ডিজিএফআই এর প্রধান, আমাদের পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন গভর্নমেন্টের যারা পলিসি মেকার ছিল তারা সবাই একাকার হয়ে গেল। যাদের দায়িত্ব ছিল এ জাতীয় অপরাধ ঠেকানো, তারা সরাসরি ইনভলভ হয়ে গেলেন সেই ঘটনায়। রাজনীতি এবং আমলাতান্ত্রিক চিন্তা চেতনা। ধরেন আমি ডক্টর সাদাত মন্ত্রী থেকে যদি আপনাকে বলেন হাফিজ সাহেব এইটা করবেন, আপনি দক্ষ জায়গায় হলে বলেন আমার ডিউটিটা সেইটা, আমি এর বাইরে যাবো কোথায়, আমি সেটাই জায়গাটা লাগিয়ে তারা একাকার হয়ে গেলেন। এ জাতীয় এই কথাটাই বলতে চাচ্ছি। 91 সালে আমাদের গণতন্ত্র আসার পর রাজনৈতিক দলগুলো যখন গণতন্ত্র মানে অনেক বেশি শক্তিশালী হলো, তখন কি আমলাতন্ত্র এই রাজনীতির মানে ইয়ের মধ্যে একাকার হয়ে গেল? আপনাকে বলি অনেক কিছু এগুলি আসলে জটিল জিনিস, একটু সময় লাগবে ব্যাখ্যা করতে, হয়তো পারবো না, সময় নেই। এখানে আমলাতন্ত্র তখন ভয়ানক চাপের মুখে পড়েছে। আগে ছিল আপনার যদি আমলাতন্ত্র অস্বীকার করতে কি হতো? আগে ছিল, আমি বলছি, আগে ছিল এক নায়কের আওতাধীন স্বৈরাচার, আর যখন 91 সালে হলো তখন হলো গণতান্ত্রিক স্বৈরাচার। আমলাতন্ত্র এই চাপের মুখ করছে। আপনি জিজ্ঞেস করছেন যে যদি করতে ধরেন কার সাথে করবেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি মন্ত্রীর অনেক জিনিস অনেকে করে নাই, মন্ত্রী বলেছে করে নাই, এটা বহু আমার কাছে 100 এক্সাম্পল আছে। কিন্তু যখন এটা চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, বি ইট প্রেসিডেন্ট আর বি ইট প্রাইম মিনিস্টার, এইখানে করলে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আমি তাহলে আজকে বিকাল থেকে চাকরি ছাড়তে পারবে। এখন বাংলাদেশে নিম্ন মধ্যবিত্ত থেকে উঠা লোক, কয়টা লোক এরকম সিদ্ধ হয়? আপনি প্রধানমন্ত্রীর অফিস থেকে নিজের অফিসে আসতে পারবেন না, এর আগেই ফ্যাক্টসে ইউ আর গন। কারণ সবার বয়স তখন, চাকরির বয়স যে সময় এগুলি বুঝে 25 বছর হয়ে যায়। 25 বছর হয়ে গেলে তখন তার সে আর শক্তি থাকে না। আমি তো বললাম আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে, সেরকম সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট সার্ভেন্টদের নেয় নাই তা নয়, একজন দুজন খুব, যে আমি কালকে সকাল থেকে চাকরি করব না, আমার তখন এটা নিতে পারে না। এটা অনেকে তখন চিন্তা করে আমার কি হবে, আমার ছেলে মেয়ে কি হবে, আমি একটা বাসায় আছি সেগুলি কি হবে, এগুলি মনে করি বন্ধু বান্ধবরা বুঝায়, বন্ধু-বান্ধবরা তখন বুঝায়, বন্ধু-বান্ধবদের কাছে সে যায়, বন্ধুরা বলে থাক ঠিক আছে, হঠাৎ করে এরকম র্যাশ ডিসিশন নিও না, অসুবিধা হবে। তারপরেও একজন দুজন যে নেয় নাই তা নয়, তবে এটা খুব ডিফিকাল্টি। আপনি যদি চিফ এক্সিকিউটিভ আপনাকে বলে এটা করতে হবে, আপনি যদি
একেবারে যদি শক্তভাবে বলেন যে না আমি করবো না, কাম হট না, আপনি যা ইচ্ছা তা করেন, আপনি হয়তো অফিসে ফিরতে পারবেন না। আমাদের জানা অনুযায়ী দুই একজনের এরকম হয়েছে। জি না, আমার যেটা অভিজ্ঞতা, আমার সাথে অনেক যাদের মন্ত্রী বলেছে এটা করতে হবে, আমি বলছি স্যার এটা আইনের সম্ভব না, আইনের সম্ভব না। আপনি যদি বলেন আমি আইন চেঞ্জ করার জন্য ড্রাফট করে আপনাকে আনতে পারি, তারপরে যে প্রসেস রেগুলার প্রসেসে আইন চেঞ্জ হবে বা বিধি চেঞ্জ হবে, কিন্তু আমার পক্ষে সম্ভব না যতদিন মধ্যে আইন রয়ে গেছে বা এই বিধি রয়ে গেছে। এবং আমি কনভিন্স করতে পেরেছি, এটি আমার স্যাটিসফ্যাকশন যে মেনে নিয়েছে তারা। মন্ত্রীকে করা যায়, হাফিজউদ্দিন সাহেব হ্যাঁ, চিফ না ওটা এক্সিকিউটিভ ডিফিকাল্ট, ঠিকই বলছেন, ডিফিকাল্ট। কিন্তু এখন আমরা যে বিষয়টি নিয়ে আজকে আমাদের খুব অল্প সময় আছে, যে অ্যাডভোকেট সময় আপনাকে দিয়ে শেষ করবো, যে তো এখন যে আমলাতন্ত্র মানে এই সুবিধাটা নিচ্ছে কিনা, মানে যেটা রাজনীতিবিদদের কাছ থেকে যেটা আমরা এখন দেখছি যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েও উচ্চ পদে যারা আছেন তারা মানে বহাল তবিয়তে আছেন, সপদে আছেন, তারা এখানে সেই বিধিমালার সুবিধাটা নিচ্ছেন এবং এখানে রাজনীতিবিদরা কিছু করতে পারছে না। আমি জায়গাটা আমার খুব পরিষ্কার কথা হলো, অ্যাজ এ হোল আমলাতন্ত্রকে আমি অভিযুক্ত করি না, কিন্তু উচ্চাভিলাষী এবং চতুর শ্রেণীর, চতুরও বলবো না, খারাপ অর্থে যদি কোনো শব্দ ব্যবহার করা যায়, এমন কিছু লোক আছে যারা গোটা আমলাতান্ত্রিক ব্যবস্থাকে, আমাদের যে সিভিল ব্যুরোক্রেসি যেটার উপর দেশের অনেক বড় একটা বিষয় ডিপেন্ড করে, তাকে তারা বিভিন্ন খাতে প্রবাহিত করে। সেই প্রবাহিত করার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক নেতারা যদি সৃজনশীলতা, দক্ষতা এবং স্বচ্ছতার জায়গায় নিজেরা দাঁড়াতে পারেন, তাহলে কিন্তু আমরা একটা কিছু করতে চাইলে, ডক্টর সাদাত একটা রেফারেন্স বলছেন যে একটা ফাইল আসলে তাকে গভীরভাবে দেখতে হবে। যখন বাসার আত্মীয় স্বজন অথবা এপিএস বা সবাই এসে বলবে যে আপনার এই পিএস মন্ত্রী সেক্রেটারিটা কিন্তু খুবই ভালো, ও কিন্তু খুবই ভালো, তখনই মন্ত্রীকে বুঝতে হবে এত ভালো কেন বলছে। তাহলে কি সেক্রেটারি সাহেব স্পেশাল সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমার আশপাশের লোকদের টুকটাক 5 লাখ টাকা 10 লাখ টাকার কিছু কাজ, কেউ একটা লাইসেন্স, কেউ একটা সুযোগ সুবিধা, কাউকে একটা প্লট দিচ্ছে কিনা, এই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত আমরা ইনশিওর করতে না পারবো ততক্ষণ কিন্তু সাদাত সাহেবই বলছেন যে কৌশল করে বিধিমালার ভিতরে অনেকে কিন্তু আইনের চেয়ে বড় কিছু ঢুকিয়ে বলে যে বিধিমালায় না আমি তো ফ্রি, আর ওনার সঙ্গে এই বিধি, আমি ডক্টর সাদাতকে দিয়ে শেষ করি, এই বিধিমালার থেকে আমরা বের হতে পারার চেষ্টা করা উচিত কিনা? না, উচিত তো বটে, কিন্তু উচিত তো বলতে সোজা, কিন্তু বলতে হলে ওই ঘুরে ফিরে আপনাকে তখন আরেকটু সিরিয়াস হইতে হবে, আপনার মেধা সম্পন্ন হইতে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা শ্যালো, আমি লিখেছিও দুই এক জায়গায় যে আমরা কোনোদিন যে এই যে পোস্টিংগুলি হয়, আমি তো এটার উপরে খুব ভালো করে দেখেছি, সিরিয়াসলি দেখে না যে এই লোকটা কে, এর ব্যাকগ্রাউন্ড কি, উনাকে এখানে দিবে কিনা। ফলে দেখা যায় যে সরকারকে হাতে, আমি লিখেছিলাম রানাদের মোক্ষম মানে অস্ত্র হচ্ছে পায়ে ধরা পাওয়া। ওই আপনার আশেপাশে গুড়গুড় করেন, পায়ে ধরে পড়েন, তখন মনে হয় যে একে ইয়ে করতে। ফলে আমাদের মধ্যে কিছু লোক আছে, এগুলি বনে জামাইয়ের বাড়ির পোলা, এগুলিকে তারা গভর্নমেন্টের যাদের লোকজন তাদেরকে মনে করে গ্র্যান্ড মামার বাড়ি, যেটা একটা গ্র্যান্ড মা, আমরা যে কোনো জিনিস পাইতো। আপনি খোঁজ নিয়ে দেখেন যাদের সম্পর্কে আপনি কথাবার্তা বলেন, এরা পোস্টিং কি পাইছে, কতবার বিদেশে গেছে, কি সুবিধার মধ্যে গেছে। কিছু লোকজন ওরা ঠিক সরকারি চাকুরির টিপিক্যাল আমলাও বলতে পারবেন না, এরা আমলা হয়ে বনে জামাইয়ের বাড়ির পোলা মানে ভাগনা, আর সরকারের যে হাইয়েস্ট ককার ওইটাকে ওরা মনে করে এটা একটা গ্র্যান্ড মামার বাড়ি, এখানে আমরা যে কোনো আবদার করলেই চলবে, ঠিক আছে আমাদের এই করেন না। এগুলিতে তো সরকারের ইমেজও নষ্ট হয়, সরকার আমরা সরকার বোঝে না। আপনি বলছেন যে আমরা আশা করি যে সরকার ইমেজের দিকে অবশ্যই সচেতন হবে।